প্রথম আলো মিডিয়া ক্যাফে অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। আপনারা জানেন যে ৩০ জুলাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস। এই উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন। আমাদের সঙ্গে সম্মানিত অতিথি এবং আলোচক হিসেবে ২ জন রয়েছেন। আমার একেবারে বামে রয়েছেন তালাত মাহমুদ, স্ক্যাম সেন্টার সার্ভাইভার। তালাত মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো রয়েছেন রাইহান কবির, লিয়াজো অফিসার, মাইগ্রেশন প্রোগ্রাম, ব্র্যাক। রায়হান কবির, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। তো আমরা এই যে প্রিয় অতিথি, আমরা যে দুজন বিশেষজ্ঞ আলোচককে এনেছি, এর ভেতরে তালাত মাহমুদ হচ্ছে স্ক্যাম সেন্টার সার্ভাইভার। স্ক্যাম সেন্টার আসলে একটি নতুন শব্দ, মানে ব্যবহারের ক্ষেত্রে নতুন শব্দ। সেই জন্য আমরা আজকের অনুষ্ঠানের নামটা রেখেছি যে প্রযুক্তির ফাঁদে মানব পাচার। তো এই স্ক্যাম সেন্টারগুলো কিভাবে এই যারা অভিবাসন প্রত্যাশী, স্বপ্ন বা যে এইসব তরুণদের কিভাবে ফাঁদে ফেলছে, তো সেরকম একটা গল্প আমরা শুরুতে শুনতে চাই তালাত মাহমুদের কাছে। তালাত, আপনি কিভাবে কোন দেশে যেতে চাইলেন, কেন যেতে চাইলেন? শুরুতে আমাদের একটু বলুন। শুরুতে তো আমার মতো যারা তরুণ আছে তাদের প্রথম চয়েস থাকে ইউরোপ, দ্বিতীয়তে থাকে মিডল ইস্ট। তো আমিও প্রথম অবস্থায় ইউরোপে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম। তো যার মাধ্যমে আর কি আমি কম্বোডিয়ার ব্যাপারে জানতে পারি, সে আমার খুবই পরিচিত লোক ছিল, আমার আন্টির বাসার পাশেই থাকতো। তো অনেক বছরের পুরনো পরিচিত ছিল। তো পরিচিত থাকার মাধ্যমে উনি যখন জানতে পারছে যে আমি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছি, তো তখন উনি আমাকে বলছে যে এরকম একটা দেশ আছে কম্বোডিয়া। তো তুমি তো যেহেতু পড়াশোনাও করছো, কম্পিউটারে তোমার মোটামুটি ধারণা আছে, তো তুমি তো সেখানে যেতে পারো। সেখানে কম্পিউটার বেসিসে কাজ, তুমি বিভিন্ন দেশে লোকজন যেমন বিভিন্ন অনলাইনে যে অর্ডারগুলো দেয়, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ যে একটা পোস্ট আছে, তুমি এই ধরনের কাজ করবা। তোমার সেখানে ভালো পরিমাণের স্যালারি দেওয়া হবে এবং তোমার খাবার এবং থাকার সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে। কিন্তু একটা সম্পূরক প্রশ্ন করি। আপনি শুরুতে বলছিলেন যে আপনি ইউরোপে যেতে চান। জি, তো কম্বোডিয়া যে একবারে এশিয়ার কাছের দেশ, জি, জি, এরকম জি। ধারণা ছিল না আপনার? না, ধারণা ছিল। এটা পরবর্তীতে আমি জানতে পারছি যখন তুমি আমাকে কম্বোডিয়ার ব্যাপারে বিস্তারিত বলছিল। তখন আমি এই ব্যাপারে আর কি জানতে পারছি। তো যেহেতু আমার পূর্বে পরিচিত ছিল, আর তার প্রতি একটা বিশ্বাস থেকে আমি আসলে পথে আগাচ্ছিলাম। তো পরবর্তীতে আমি পাসপোর্ট ওনার কাছে দিই। উনি প্রসেসিং করে ২-২.৫ মাসের মতো সময় ব্যয় হয়েছে। তো ব্যয় হওয়ার পরে আমি লাস্ট যেদিন পাসপোর্ট হাতে পাইছি, তো পাসপোর্ট হাতে পাওয়ার পরে আমাকে $২,০০০ দেওয়া হয়েছিল। সেটা ওই দেশে গিয়ে, যার মাধ্যমে আমি ওখানে যে রিসিভ হবো, তার হাতে ওই টাকাটা দেওয়ার কথা বলছে। এবং আমাকে যত ধরনের গাইড বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করার পরে সবকিছু উনি করবে। বাংলাদেশে যে আছে ওনার কাজ এতটুকুই এয়ারপোর্ট পর্যন্ত। জি, তালাত, আপনার জন্য যেটা আমরা আরেকটু সম্পূরক করে সহজ করে আপনাকে জানতে চাই। জি, এই যে নানান প্রক্রিয়ায় আপনি একজন আস্থাভাজন, একজন ঘনিষ্ঠ মানুষের মাধ্যমে কম্বোডিয়া পৌঁছে গেলেন। জি। আচ্ছা, পৌঁছে গিয়ে তারা $২,০০০ দিল, আপনি ওখানে থাকা শুরু করলেন। ওখানে আপনি স্ক্যাম সেন্টারে কিভাবে ঢুকে পড়লেন? ওখানে কি কাজ করতেন? ওখানে প্রথম অবস্থায় আমি যখন বাংলাদেশ থেকে কম্বোডিয়া এয়ারপোর্টে অবতরণ করলাম, পরবর্তীতে সেখানে আমাকে ২ জন পুলিশ কর্মকর্তা আমাকে ডাকছে, তুমি এদিকে আসো। তো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা ওনারা নিল, নিয়ে অনেকক্ষণ যাচাই বাছাই করলো। আমাকে মোটামুটি ৫০ মিনিটের মতো ওখানে তারা স্টে করাইছে। আমার কাগজপত্র সবকিছু দেখছে। পরবর্তীতে আমি যেটা বুঝতে পারছি যে আমার যে কম্বোডিয়াতে যে লোক রিসিভ করেছিল, তার সাথে তার একটা পূর্ব পরিচিত সম্পর্ক ছিল, যে কারণে যাচাই বাছাইয়ের জন্য এবং কি হয়তোবা কোনো ধরনের লেনদেনের কারণে সে আমাকে আটকে রেখেছিল। তো পরবর্তীতে ৫০ মিনিট পরে আমি ওখান থেকে ছাড়া পাই। তো আমি যখন বাংলাদেশ থেকে যাই তখন আমারটা ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা যেটাকে বলা হয় সেটা ছিল। বাট আমি যখন কম্বোডিয়া এয়ারপোর্টে নামছি, নামার পরে যখন আমি আমার পাসপোর্টে সিলটা দেখি, তখন দেখছি আমি ট্যুরিস্ট ভিসা। তো আমি যখন ওই দেশে নামার পরে দেখছি ট্যুরিস্ট ভিসা, তো তখন আমি যাকে প্রশ্ন করছিলাম যে আমি তো এখানে কাজের উদ্দেশ্যে আসছি, তো আমাকে কেন ট্যুরিস্ট ভিসা দেওয়া হলো? পরবর্তীতে সে বলছে যে এটা তোমাকে সাময়িক দেওয়া হয়েছে, তোমাকে যে কোম্পানিতে দেওয়া হবে সে কোম্পানি তোমাকে ওয়ার্ক ভিসা করে দেবে, তুমি চিন্তা করো না। তো সেখান থেকে আমাকে হোটেলে নিয়ে যায়। আমি হোটেলে ২ দিন ছিলাম। ২ দিন থাকার পর আমাকে ওখানে কম্পিউটার টাইপিং করাইছে। আর কিছু স্ক্রিপ্টেড ইংলিশ ছিল,
যেগুলো কোম্পানিতে বলতে হয়, কোম্পানি যাচাই বাছাই করার জন্য যে এই লোক কাজে মানে হবে কি না এই ধরনের। তো সেটার জন্য আচ্ছা দুদিন। আচ্ছা তালাত মাহমুদ, আপনি এই যে মানিকগঞ্জ থেকে একজন পরিচিতর মাধ্যমে কম্বোডিয়া পৌঁছলেন, পুলিশের বা এয়ারপোর্টে কিছু ঝামেলা হয়েছিল, আপনি ওখানে পৌঁছে গেছেন, জি জি এই পর্যন্ত শুনে আমরা একটু রায়হান কবিরের গল্পটা শুনে আসি, এসে আপনার কাছে আবার বিস্তারিত শুনবো স্ক্যাম সেন্টার। রায়হান কবির, আপনি এই রকম যারা প্রবাসী বা স্ক্যাম সেন্টারে ঝামেলার শিকার হয়েছেন, এদের নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তা আপনি বলবেন যে এই তালাত মাহমুদের মতো মানুষরা কেন প্রশিক্ষণ না নিয়ে কিভাবে যায়, কেন যায়, এই জায়গায় যদি আপনি 2-3 মিনিটে বলেন। দেখেন, প্রথমত ওনার কাছ থেকে যা আপনারা শুনতে পেলেন, আমরা প্রায় এই গত মাসেই প্রায় মোর দ্যান 600 পিপল আমরা রিসিভ করেছি কম্বোডিয়া স্কিম সেন্টার থেকে। এটা মিয়ানমার অন্যান্য দেশ থেকে করেছি। তো সবার অবস্থা সেম এই তালাত ভাইয়ের মতোই, সবাই একইভাবে। এবং অবাক করার মতো ব্যাপার, সামহাউ দে হ্যাজ দ্য ইনফরমেশন অ্যাবাউট আওয়ার পিপল, যে তাদের কারা কম্পিউটার দক্ষ, টাইপিং করতে পারে, একটু ডিজাইনিং জানে, একটু কম্পিউটার মধ্যে বুঝে, বা কারা একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, ঠিক ওই মানুষগুলোকে সামহাউ অনলাইনে অফলাইনে টার্গেট করে তাদেরকে এই প্রতারণার শিকার করা হচ্ছে। এবং তারা যাওয়ার পর দেখতে পাচ্ছে ওইখানে, এবং তারা যেমন তালাত ভাই গিয়েছে ট্যুরিস্ট ভিসায়, কিন্তু একটা বড় সংখ্যা যারা বিএমইটির ছাড়পত্র নিয়ে গিয়েছে। দেখেন, আমরা মানুষকে যখন বলি যে প্রবাস যেতে হলে সরকারের নিয়ম মেনে বৈধ উপায়ে যাওয়া, বৈধ উপায়ে যাওয়া মানে কি? ট্রেনিং নিয়ে, বিএমইটির ছাড়পত্র নিয়ে, বৈধ ভিসা চেক করে এয়ারপোর্ট দিয়ে, তাই তো বৈধ। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এই বিএমইটির ছাড়পত্র নিয়ে গিয়েছে, যার পর তাদেরকে কম্বোডিয়ার বা অন্যান্য দেশে স্ক্যাম চ্যানেলতে বিক্রি করে দেওয়া হয়। তো উনার গল্পটা এমন ট্যুরিস্ট ভিসায় যায়। দেখেন, এই ট্যুরিস্ট ভিসায় এই মানুষটা আমার ঢাকা এয়ারপোর্ট ক্রস করলো কিভাবে? তার প্রসেসটা কে করে দিল? কম্বোডিয়াতেও কিন্তু সে ট্যুরিস্ট না। ওইখানে তাকে বলল তাকে 50 মিনিট আটকে রাখা হয়েছে। পেমেন্টের কোনো একটা ঝামেলা ছিল। তো ২ টা এয়ারপোর্ট কিন্তু কম্প্রোমাইজ এখানে। মানে তাদের স্টোরি দিয়ে যেটা বোঝা যায়। তো ইটস আ মানে চেইনড অর্গানাইজড ক্রাইম। মানে এখানে অনেকগুলা দেশ জড়িত হয়। দেখেন, এখানে বাংলাদেশ জড়িত হচ্ছে, কম্বোডিয়া জড়িত হচ্ছে, ওইখানে আবার চায়না জড়িত হচ্ছে। তো একটা অপরাধে কতগুলো দেশ জড়িত, কতগুলো ক্রাইম জড়িত, মানে ফিন্যান্সিয়াল ক্রাইম জড়িত, মানি লন্ডারিং জড়িত, অবৈধ আয়। এই টাকা স্ক্যাম ছাড়া এই টাকা কোথায় যায়, কোথায় বিক্রি হয়? উম উম শুধু একটা অপরাধ যে তা না, মানব পাচার। মানব পাচার এখন সংজ্ঞাটাই বদলে গেছে স্ক্যাম সেন্টারের কারণে। স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়, এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন তো। বিক্রি করে দেয় বলতে, আপনি সোশ্যাল মিডিয়াতে ২ ভাবে হয়, কয়েকভাবে। একটা হলো সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেয়। ওই অ্যাডটা তার কাছেই যাবে যারা চাকরি প্রত্যাশী যুবক, সামহাউ অ্যালগরিদম কন্ট্রোল, তাদের কাছে অ্যাডটা যায়। আরেকটা হয় হলো যারা দুবাইতে আছে, আমাদের ধরেন উচ্চ মাধ্যমিক পাস করেছে যারা দুবাইতে থাকে বা মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়াতে থাকে, তাদেরকে টার্গেট করা হয় সামহাউ এজেন্টের মাধ্যমে। এজেন্টরা কন্টাক্ট করে যে কম্পিউটারে টাইপিং করার বা ডিজাইনিং করার বা ফোনে কথা বলার ভালো জব আছে। তো একটা মানুষ যে দুবাইতে গিয়ে কনস্ট্রাকশনে কাজ করছে বা ওয়েটারে কাজ করছে, সেভাবে কম্পিউটারে কাজ করলে হয়তোবা একটু লাক্সারিয়াস লাইফ পাবে, একটু ভালো বেতন পাবে, $২,০০০ বেতন অফার দেয়। তখন তারা এই প্রপোজালটা মেনেই কিন্তু ফ্লাই করতে চায় থাইল্যান্ড, কম্বোডিয়া সহ মিয়ানমার, লাওস, ভিয়েতনাম এসব দেশে। তাদের সবকিছু ঠিক থাকে। যখন ফ্লাই করে সে ওই দেশে যায়, অস্ত্রের মুখে তাকে জিম্মি করা হয়। জিম্মি করে বলে, তোমাকে আমরা এত টাকা দিয়ে কিনছি, এখন ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ আস। আমরা একটু শুনি তালাত ভাই, আপনাকে অন্য কিছু কিন্তু না, স্পেসিফিক আপনি বলবেন, সুনির্দিষ্ট এই যে স্ক্যাম সেন্টারে কি কি কাজ করতে হতো আপনাকে। ওখানে মূলত কাজ হচ্ছে হলে অ্যাজ এ পার্সন আমাকে একজন মেয়ের ক্যারেক্টার প্লে করতে হতো। আমি একজন মেয়ের ক্যারেক্টার প্লে করে আমি বিভিন্ন ধরনের যারা চ্যাটিং করে হ্যাঁ, বিভিন্ন জনকে বিভিন্ন ফাঁদে মানে ফেলতে হতো। ফাঁদে ফেলতে হতো। মূলত এটাই কাজ। তাদের সাথে আগে প্রথম অবস্থায় একটু সম্পর্ক করতে হতো। অপরিচিত মাধ্যমে একজনের সাথে সম্পর্ক করে, পরে ধীরে, ধীরে সাথে পরিচয় করে একটা মানে ওয়েল আন্ডারস্ট্যান্ডিং সম্পর্কে নিয়ে আসতে এটা কি হতো। শুধু মানে চ্যাটিং, এখানে ভয়েস কলের কোনো ব্যাপার থাকতো হ্যাঁ, না? ভয়েস কল থাকতো, ভিডিও কল থাকতো সব। আপনি ট্রাস্টের তো ব্যাপার। মেয়ের ক্যারেক্টার কিভাবে করবেন, আমি সেই জন্য হ্যাঁ, বলছি। আমি মেয়ের ক্যারেক্টার না। যতক্ষণ ভয়েস বা ভিডিও কল না আসে, ততক্ষণ টাইপিং, টেক্সট, এসএমএস এর মাধ্যমে কথা বলা হয়। পরবর্তীতে যখন একটা মডেল থাকে, প্রত্যেকটা এরকম স্ক্যাম কম্পাউন্ডে মডেল থাকে। উচ্চ বেতনে তাদেরকে রাখা হয়। তাদের কাজই হচ্ছে শুধু দেখা গেছে বিভিন্ন ভিকটিমের সাথে, যারা স্ক্যামের শিকার হয়, তারা তাদের সাথে ২-৪ মিনিট, ৫ মিনিট, ১০ মিনিট এটা আ ওই কথাবার্তা বলবে। কথাবার্তা বলতে মানে ওই পারসনটাকে আইডেন্টিফাই করে যে এর পাশে কি পরিমাণ টাকা আছে। কথাবার্তার মাধ্যমে তো বুঝতে পারা যায়।
তো এইভাবে আর কি ওই পরিমাণ সময় দেয়, যার কাছে বেশি পরিমাণ টাকা থাকতে পারে এরকম একটা ধারণা আসে কথা বলার মাধ্যমে, তো তাকে একটু বেশি সময় দেয়, যারা কম আছে কম সময় দেয়। আর এগুলোর মাধ্যমে সব মানে প্রথমে যেটা করে সেটা হলো একটা ছোট আকার একটা ফাঁদ, যে তুমি এখানে ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে দেখো তোমার ভালো লাগে কিনা। এটা হলো প্রথম স্টেজ মানুষকে হিপনোটাইজ করার। প্রথম অবস্থায় যখন একটা মানুষ একটা অনলাইন বেসিস যে প্ল্যাটফর্মগুলো থাকে সেগুলো যখন ইনভেস্ট করে, ইনভেস্টের পরে যখন তার ব্যাংক অ্যাকাউন্টে যখন দেখা যায় যে সে $100 ইনভেস্ট করলে সেখান থেকে সে একদিনে $1 বা $1.5 মতো প্রফিট পাইছে, তখন তো তার মাইন্ডের ভিতরে ঢুকে যাবে না এখানে তো টাকার ইনকাম হচ্ছে। তো এভাবে পার মান্থ, পার উইক, পার ডে যখন রিসাইকেল ভাবে টাকাটা রোলিং হচ্ছে, তো একটা সময় দেখা যাবে $1000 $28 $30 যখন ইনকাম হয়, তখন তো আর কেউ চাবে না যে কষ্ট করে টাকাটা ইনকাম করি। তো এইভাবে আসলে মানুষকে ফাঁদে ফেলা হয়। এগুলোকে কিছু কি ক্যাসিনো ধরনের ব্যাপারও থাকে নাকি শুধু এখানে বিভিন্ন ধরনের না ক্যাসিনো আছে, তারপরে আপনার বিভিন্ন অনলাইন ব্লকচেইন যে টেকনোলজি আছে, ব্লকচেইন টেকনোলজি আছে। মূলত ওরা করে হচ্ছে আপনার অনলাইনের তো রেস্ট্রিকশনও আছে অনেক কিছু, তো এগুলোর মধ্যে পাইরেসি লিঙ্ক দিয়ে আসলে ওরা স্ক্যামগুলো করে, মানে পাইরেসি লিঙ্কটা দিয়ে ওই জিনিসটার নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নিয়ে নেয় আর কি। আচ্ছা, আপনাকে কি কেউ বিক্রি করে দিয়েছিল, এরকম ব্যাপার ঘটেছে? হ্যাঁ। এটা জি। তো এই যে আপনি এই যে উত্তরণ হলো কিভাবে ফিরে আসলেন সেই গল্পটা একটু বলেন তো। ওখানে ফিরে আসলাম বলতে যখন নাকি ওখানে আমি আটকা ছিলাম বেশ কিছুদিন। কারণ আপনি কিন্তু বলেছেন বেশি দিন আগে না, আপনি এই যে হ্যাঁ। 95 এর শেষে এরকম গেছেন, মানে কয়েক মাসের ঘটনা। হ্যাঁ, আমি রিসেন্ট আমি 8-9 মাসের মতো ওখানে ছিলাম আর কি। তো ওখানে লাস্ট 2025-এ আমি যখন গেছি ওই সময় থেকেই মানে এই স্ক্যাম নিধনের প্রচুর মহড়া চলতেছিল ইন্টারন্যাশনালি। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোকজন, CIA, তারপরে আরো যেসব ইন্টেলিজেন্স বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই এখানে কাজ সংস্থাগুলো ওরা করছিল। এইসব স্ক্যাম সেন্টারগুলোকে ওই দেশের যেসব সরকারি সংস্থাগুলো আছে আইনের মাধ্যমে তারা এগুলোকে লিয়াজু করে এই কাজগুলো সম্পাদন করছিল। তো ওই মাধ্যমে বের হওয়ার সুযোগ হয়েছিল। বের হওয়া মানে পরে এই যে সরকারের সাথে কিভাবে যোগাযোগ হলো, ব্র্যাকের সাথে কিভাবে যোগাযোগ হলো, মানে ব্র্যাকের সাথে হঠাৎ বলতে করে তো আপনি না। চলে আসতে পারলেন না। সেখানে যোগাযোগ হয়েছিল, আমি একটা অর্গানাইজেশন IOM, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, তো সেটার মাধ্যমে আমরা ওখানে যোগাযোগ করি। আমার এক ফ্রেন্ড ছিল, তো ওর মাধ্যমে পরিচয় হওয়ার ওই আর কি ওই সংস্থার ব্যাপারে বলছিল। তো সেখানে যখন যোগাযোগ করি, তো সেখান থেকে তারা মানে বাংলাদেশে ব্র্যাকের মাধ্যমে, মানে তাদের মাধ্যমে আমি ব্র্যাকের ব্যাপারে জানতে পারছি আর কি। আচ্ছা, তার মতো অনেকে এইভাবে ফিরতে পারছে, আর ফিরতে পারছে না তো এরকম হাজারো মানুষ। তাহলে এই যে এটা একটা নতুন সংকট। আগে আমরা জানতাম যে একেবারে অনেক আগে যে কলাকাটা পাসপোর্ট নিয়ে যেত, তারপরে ট্যুরিস্ট ভিসায় গিয়ে অন্যভাবে যেত। এখন তো এই যে প্রযুক্তির ফাঁদ আমরা যেটা বলছি, তাদের ভাষায় স্ক্যাম সেন্টারে যে প্রতারণার কাজে তাদের যুক্ত করা হচ্ছে। তো এইটা সবাই কি জেনে যাচ্ছে, না জেনে যাচ্ছে, মানে কেন যাচ্ছে বাংলাদেশের যুবকরা? এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। যেমন আগে মানব পাচার বলতে আমরা বুঝতাম কাউকে হয়তো জোরপূর্বক শ্রম শোষণ বা আটকে রাখা, কিডন্যাপ করা হতে পারে, কাউকে জোরপূর্বক বোধেলে পাঠানো, এগুলো মানব পাচারের ধরন ছিল, কিন্তু ব্যক্তি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন দেখেন যে ভিকটিম সে আরেকজনকে ভিকটিমাইজ করছে এবং অস্ত্রের মুখে। তারা যদি কাজ করতে না পারতো তাদেরকে টর্চার করা হতো, বিভিন্ন ইলেকট্রিক শট, বিভিন্নভাবে টর্চার করা হতো। এখন আমি নিজে একজন ভিকটিম, কিন্তু আমি প্রতারণা করছি আরেকজনের সাথে, আমার মাধ্যমে আরেকজন ভিকটিমাইজ হচ্ছে। আপনি জানলে অবাক হবেন, ইউএনওডিসির রিপোর্ট বলছে 2023-এ স্ক্যাম সেন্টারের জন্য সারা ওয়ার্ল্ড লস করেছিল $18 বিলিয়ন। 2024 এসে দাঁড়ালো $25 বিলিয়ন এবং 2025 এটা দাঁড়ালো $114 বিলিয়ন। মানে কতবার মাল্টিপ্লাই হয়ে এটা বাড়ছে। এখন এত বড় একটা মার্কেট স্ক্যাম সেন্টারে, শুধুমাত্র যে আমাদের যুবকরা যাচ্ছে, প্রথমত তো ধরেন বাংলাদেশে আমাদের অ্যাওয়ারনেসের ঘাটতি থাকতে পারে, বেকারত্বের অবস্থা এবং মানুষের যে জেনে না বুঝে বিদেশ যাওয়ার যে একটা প্ররোচনা, এটাও হতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনি তালাত কি সরকারি ছাড়পত্র নিয়ে গেছেন? না, উনি টুরিস্টই গিয়েছিলেন। না, বিএমইডি ছাড়পত্র
ছিল আপনার কিন্তু বিএমইটি হ্যাঁ, কিন্তু এখান থেকে আমি যখন গেছি তখন আমার ইলেকট্রনিক ভিসাই ছিল, বাট আমি যখন ওখানে গেছি ইলেকট্রনিক ভিসা কিন্তু কোনো ক্ষতির কিছু নাই। হ্যাঁ। ইলেকট্রনিক ভিসাও জব ভিসা হতে পারে, হতে আবার পারে, টুরিস্ট tourist ভিসাও ও হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু যা বলছিলেন। হ্যাঁ, যেমন হয় ধরেন আপনি যদি এখন কাউকে জিজ্ঞেস করেন বা আমি যদি জানতে চাই যে আসলে আমি একটা সাধারণ মানুষ, আমার পড়াশোনা এই পর্যন্ত সীমাবদ্ধ, হয়তো এসএসসি পাস বড়সড় হতে পারে, আমি বৈধ উপায়ে বিদেশ যাবো কিভাবে, ইউরোপ যাবো কিভাবে, বিভিন্ন দেশ যাবো কিভাবে, আমি কিন্তু কুল কিনারা খুঁজে পাবো না। সরকারে দেখানো যে রাস্তা আছে, আমি কিন্তু আসলে ওই কাগজ কলম পর্যন্ত আমার কোথায় যেতে হবে, কোথায় গেলে আসলে ঠিকানা পাবো, এই জন্য আমাদের ভরসা হয়ে ওঠে দালাল এজেন্সি, তাদের মাধ্যমে। আপনি দেখবেন সরকার বলছে মানে বিভিন্ন সময় বাংলাদেশে আর অনেক আগে থেকেই, যেমন মানুষের যেতে খরচ হবে 1,37,000 টাকা সরকারের নথি অনুযায়ী, কিন্তু খরচ হচ্ছে 5 লক্ষ টাকা। তো মাঝখানে যে মধ্যসত্ত্ব ভোগীরা আছে আমাকে অ্যাভয়েড করতে পারছি না সম্ভব কোনোভাবেই। তো এখন ওইটা একটা প্রবলেম, এই জন্য মানুষ বিদেশ যায়। আর এই যে স্ক্যাম সেন্টারের যে বর্তমান সিচুয়েশন, মানে এই মানব পাচারের যে ধরন, এই ধরনটা আপনি দেখতে পেয়ে বললাম, সেটা 25 থেকে 18 থেকে 25 থেকে এখন 114 বিলিয়ন ডলারের বিজনেস, মানে বাংলাদেশের বাজেটেরও বেশি, বাংলাদেশের বাজেট থেকেও বেশি পরিমাণ। বাংলাদেশের বাজেট হলো 77 বিলিয়ন ইউএস ডলার, কিন্তু ওটা 114 বিলিয়ন ইউএস ডলার মানে তারা আর্ন করছে শুধুমাত্র এই স্ক্যাম সেন্টারের মাধ্যমে। আপনারা স্ক্যাম সেন্টারের কথা বলছেন, সেক্ষেত্রে শুধু কম্বোডিয়ার কথা শুনছি, আর কোন কোন দেশ যুক্ত আছে? বাংলাদেশে সর্বপ্রথম আমরাই কাজ করেছি স্কিম সেন্টার নিয়ে। মিয়ানমারে ছিল ভয়াবহ অবস্থা। একটা সেন্টারে মানে ইতিহাসের সবচেয়ে বড় মানব পাচারের রেকর্ড ছিল। 17,000 মানুষ একটা জায়গায় বন্দী ছিল। আরেকটা সেন্টারে ছিল 23,000 মানুষ, আরেকটা ছিল 10,000 মানুষ বন্দী ছিল। এই যে আপনি বলছেন 10,000, 17,000 একটা সেন্টারে থাকতে হলে তো বিশাল অনেক বড় এরিয়ার জায়গা প্রয়োজন। লাগবে। তো এইটা কিভাবে সরকারি তারা পারমিশন পায়? কি নামে পারমিশন নিয়ে এগুলো করে? আচ্ছা, যেমন ধরেন এইটা আমি আজকে একটা পত্রিকায় আমার আজকে লিড নিউজ গিয়েছে যে স্ক্যাম সেন্টার যে ট্রাফিকিং শুধুমাত্র যে অপরাধ তা না, এটা জিওপলিটিক্যাল ইস্যু বর্তমানে। ইটস এ বিগ সিকিউরিটি ডক্ট্রিন বর্তমানে। কিভাবে দেখেন, চাইনিজ কোম্পানিগুলো অপারেট করে কোথায়? যেসব দেশ আনস্টেবল অবস্থায় আছে, যেসব দেশের সরকার নড়বড়ে অবস্থায় আছে, যেসব দেশের ল অ্যান্ড অর্ডারের ঘাটতি আছে, সেই সব দেশে স্ক্যাম সেন্টারগুলো চলে। যেমন দেখেন আমাদের আমাদের কাছে যখন আবেদন আসলো মিয়ানমারে 18 জন বাংলাদেশে আটকা এভাবে, তো আমরা স্বাভাবিকভাবে অ্যাপ্রোচ করব গভর্নমেন্টকে, আমাদের সেই মিশনকে মিয়ানমারে অবস্থিত, যে আমরা আমাদের এই মানুষগুলোকে ফেরত পাঠানোর জন্য থাইল্যান্ড দূতাবাসে আমরা যোগাযোগ করব। কিন্তু থাইল্যান্ড বলছে এটা মিয়ানমারের পার্ট, মিয়ানমার যদি সহযোগিতা চাইবে জান্তা সরকারের কাছে। কিন্তু ওই যে এরিয়াটা, যেই এরিয়া শেকোক্কো এরিয়া, যে এরিয়ার মধ্যে এত বড় স্ক্যাম সেন্টার, ওই এরিয়াটা হচ্ছে ডিকেবি আর্মির পার্ট, মানে ওটা বিচ্ছিন্নবাদীদের আওতায়, ওখানে সরকারের কোনো অ্যাক্সেস নেই। তারা আমাদের হেল্প করবে কি? মানে ওই আর্মি তো আর কোনো সরকার না, কোনো গভর্নমেন্টও তাকে হেল্প চাইতে পারবে না। কিন্তু একটা বাইলাক একটা দুর্ঘটনা ঘটে, পাতায়া থেকে এমন অবস্থা হয়েছিল যে মিয়ানমার স্ক্যাম সেন্টার যারা, তারা মানুষকে কিডন্যাপ করে স্ক্যাম সেন্টারে নিয়ে যেত, টুরিস্টে ঘুরতে যেত, সেটা কিডন্যাপ করতো। তো সামহাউ অ্যাক্সিডেন্টলি তারা একজন চাইনিজ অ্যাক্টরকে কিডন্যাপ করে। চাইনিজ অ্যাক্টরকে কিডন্যাপ করার কারণে চাইনিজ আর্মি এবং থাইল্যান্ডের আর্মি জয়েন্ট অপারেশন করে স্ক্যাম সেন্টারগুলো ঘুরিয়ে দেয়। তখন আমাদের বাংলাদেশের এখান থেকে মুক্তি পায়, ফেরত আসতে পারে আর কি। তো শুধুমাত্র ধরুন ক্যাম্বোডিয়া আছে, লাওস আছে, ভিয়েতনাম আছে। আপনি আপনি শুনলে আপনি ভয়াবহ অবস্থা আপনি মানুষের জানা প্রয়োজন। আমার কাছে কিছুদিন একটা কেস এসেছিল ভিয়েতনাম থেকে। তারা টেলিগ্রামে যোগাযোগ করেছিল আমার সাথে, মিডিয়াতে দেখে যে আমরা কাজ করছি এটা নিয়ে। আমার নাম্বার গুগল থেকে পেয়ে, যে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমরা এমন এক অবস্থায় আছি, উনাদের বয়স বিলো 30, 2 জন মানুষ। তাদেরকে ব্যবহার করা হচ্ছে ডার্ক ওয়েবে কোনো একটা লাইভ শো চলে। এটা বিভিন্ন হয়তো কোনো রিচ পিপল বা বিকৃত মস্তিষ্কের মানুষজন একটা লাইভ টেলিকাস্টটা দেখে ওইখানে। তাদের মাধ্যমে মাইনরদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়। মানে যে অ্যাবিউজ করছে সেও ট্রাফিকিং এর শিকার, মানে ভিকটিম, এবং যে অ্যাবিউজড হচ্ছে সেও ভিকটিম। এবং এইটা দেখে তারা বিনোদন নেয়, তারা এখানে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এভাবে লাইভ টেলিকাস্ট এখানে করতে, মানে দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং নাও, ভয়ানক অবস্থা। মানে মানব পাচার শুধুমাত্র ওইখানে সীমাবদ্ধ এরকমটা না। জিওপলিটিক্যাল কেন বলছি? কোন দেশ আনস্টেবল হলেই সেই দেশে একটা নির্দিষ্ট দেশের মানুষজন ওখানে ঘাটে গেড়ে এই স্ক্যাম সেন্টারগুলো পরিচালনা করে। কিন্তু রায়হান কবির, আপনাকে আরেকটু সম্পূরক প্রশ্ন করি। আপনারা দুজন যে গল্প এতক্ষণ বললেন, এটা মানচিত্রে যদি আমরা তাকাই দেখা যাবে যে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া মানে একই জায়গায়, আর সর্বোচ্চ চীন পর্যন্ত। কিন্তু এই স্ক্যামের এই ঘটনাগুলো, স্ক্যাম সেন্টারগুলো কি শুধু এই জায়গায় গড়ে উঠেছে, নাকি এগুলো
ইউরোপীয় ব্যাপার আছে, আফ্রিকান ব্যাপার আছে, এরকম কোনো কেস স্টাডি কি আপনাদের জানা আছে? অ্যাজ পার মাই এক্সপেরিয়েন্স স্ক্যাম সেন্টারগুলো এই এরিয়াতেই গড়ে উঠেছে। থাইল্যান্ডের কিছু এরিয়াতে ছিল, এখন নেই। মূলত এই এরিয়াতেই গড়ে উঠেছে, কিন্তু ভিকটিম আছে। ভিকটিম আফ্রিকার আছে, পাকিস্তানের আছে, ইন্ডিয়ার আছে, বাংলাদেশের আছে। আর যে বর্তমান যে কোম্পানিগুলো, এরা ওই যে তালাত ভাইরা আসতে পারছে কিভাবে? কারণ এই মানুষ সবচেয়ে বেশি লস হচ্ছে ইউএস এর। তো ইউএস এখানে জয়েন্ট এফবিআই সিআইএ অপারেশন চালিয়ে সমস্ত স্ক্যাম সেন্টারে গড়িয়ে দেয় কম্বোডিয়ার, তখন তাদেরকে ফেরত আসতে হয় দেশ থেকে। এভাবে এসছে। তালাত মাহমুদ, আপনি বলেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব আর কেউ গেছে এরকম সমস্যার মধ্যে আছে, আপনার জানা আছে? হ্যাঁ, আমি ওখানে যেখানে ছিলাম সেখানে কিছু পরিচিত আমার দেশি বাংলাদেশি ভাই বন্ধুরা এখনো আছে, তবে স্ক্যাম সেন্টার না, ওরা বাইরে আছে। ওখান থেকে যখন স্ক্যাম সেন্টার বন্ধ হয়ে যায়, তারা কাজের খোঁজে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, কোনো রকম দিন পাতিত করছে, কারণ দেশে ফেরার মতো ওইরকম ফাইন্যান্সিয়াল অবস্থা এখনো হয়ে ওঠে নাই। আর যারা বেশিরভাগই চলে আসছে বাংলাদেশে, ব্যাক করে ফেলছে। গত ৩-৪ মাসে অনেক লোক বাংলাদেশে ব্যাক করেছে। এই যে ব্যাক করে আসলো, এখন একটা মজার অভিজ্ঞতা আমি সেদিন পড়ছিলাম, একটা অনুষ্ঠানেও আমি এটা শুনে শিখলাম, যে আপনারা যারা ফিরে আসছেন তারাও কিন্তু এক ধরনের প্রযুক্তিগত দক্ষতা নিয়ে ফিরছেন, এবং খারাপ অর্থেও এক ধরনের দক্ষতা নিয়ে ফিরছেন। তো এটার এখানে কি ধরনের অপপ্রয়োগ হতে পারে? এটা অপপ্রয়োগ হচ্ছে, এখন হচ্ছে। এখানে হওয়ার ঝুঁকি আছে। হ্যাঁ, ঝুঁকি আছে, হচ্ছে, এবং কি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে এই ব্যাপারে। তারাও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এটা একটু ডিফিকাল্ট। ইন্টারনেট এটা যেরকম ইজি, আবার এটার ভিতরে অনেক রেস্ট্রিকশন জিনিস আছে, যেগুলো সবাই আসলে দক্ষ না হলে পারাটা সম্ভব না। রায়হান কবির, তাহলে এই যে ওইসব দেশে গুড়িয়ে ফেলা হচ্ছে, তো বাংলাদেশে কি এরকম স্ক্যাম সেন্টার তৈরি হওয়ার কোনো ঝুঁকি আপনারা দেখছেন? বাংলাদেশ তো আমরা বর্তমানে যে সিচুয়েশনে আছি এই মুহূর্তে, ইট ডিপেন্ডস অন আওয়ার ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার কতটুকু স্ট্রং থাকতে পারে, গভর্নমেন্ট কতটুকু স্ট্রং থাকে, তার উপর ডিপেন্ড করে। দেখবেন আপনি, শুধু কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হবে? বাংলাদেশের তো তাদের মতো তরুণরা বিদেশে যাওয়ার জন্য মুখিয়ে আছে। উনি যেমন আলাপের শুরুতে বলেছিলেন যে ইউরোপ যাওয়ার জন্য মুখিয়ে আছে। তাহলে সেই সব তরুণদের সঠিক তথ্য কিভাবে দেবেন? কিভাবে তাদের এই মানে তৎপরতার মাধ্যমে বিদেশ যাওয়া ঠেকাবেন? আপনি যদি একেবারে অনুষ্ঠান শেষের দিকে চলে এসছে, আপনি যদি বলেন। না, দুইটা আলাদা প্রশ্ন। একটা হলো তাদের বিদেশ যাওয়ার এই যে প্ররোচনা, এখানে ঠেকাবো কিভাবে? আরেকটা, এই স্কিম ছাড়া বাংলাদেশে হবে কি হবে না ভাই, আচ্ছা, আইনে বাংলাদেশে হবে কিনা সেটা আগে বলেন। বাংলাদেশে হওয়ার আপাতত চান্সেস এইভাবে নেই, বাট এটা খুব রিস্ক ফ্যাক্টর যে যারা ফেরত আসছে তারা দক্ষ হয়ে ফেরত আসছে। এবং আমরা অনেক কিছু শুনেছি যে ওইখানে কম্বোডিয়াতে শুনেছি যে কিছু স্ক্যাম সেন্টার কিছু স্পেস থাকে বিভিন্ন দেশের জন্য। একটা দেশ কাজ করবে তো আফ্রিকার ভিকটিম, একটা দেশ কাজ করবে নিউজিল্যান্ডের ভিকটিম, অস্ট্রেলিয়ার। তো বাংলাদেশের জন্য সেল খোলা হয়েছিল কয়েকটা, ওখানে কিছু কাজও করেছে যারা বাংলাদেশের মানুষকে ভিকটিমাইজ করতে, কারণ দে হ্যাভ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ, যে বাংলায় কথা বলতে পারবে সামহাউ। তো বাংলাদেশের মানুষকে ভিকটিম করা হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু বাংলাদেশে তারা শিখে আসছে একটা বৃহৎ অংশ। কিন্তু আপনি কম না, 1800 মানুষ ফেরত আসছে গত 1 বছর। এই 1800 পুনর্বাসনে ব্র্যাক কতটুকু কাজ করছে? সরকারের কি করণীয়? আমরা তো হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করি। এয়ারপোর্ট থেকে সাপোর্ট সুযোগে যারা আমরা আসলে যারা ভালনারেবল, যারা আর্থিকভাবে স্বাবলম্বী না, তাদেরকে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা ট্রেনিং দিয়ে থাকি, ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকি ব্র্যাকের পক্ষ থেকে। কিন্তু একা ব্র্যাক তো পারবে না, এটা সরকারের কি ধরনের ট্রেনিং দেন? আমরা ট্রেনিং দিই, যেমন তার সে খামার করতে চাইলে খামারের ট্রেনিং, বা সে যদি কোনো বিজনেস করতে চায় সেই অনুযায়ী ট্রেনিং, মানি ম্যানেজমেন্ট, এগুলো শিখিয়ে তার বিজনেস প্ল্যান অনুযায়ী আমরা তাদেরকে সাপোর্ট দিই, যাতে সে ঘুরে দাঁড়াতে পারে, যাতে সে অন্য পথে বিপদগামী না হয় বা ভেঙে না পড়ে। না, কিন্তু এরপরে যদি বিদেশ যেতে চাই সেটা আপনার সাপোর্ট দিচ্ছেন না? বিদেশ অনেকে যাওয়াটা, এরকম আগ্রহীও আছে। বিদেশ যাওয়াটা আমরা ইটস নট আওয়ার করছেন ওয়ার্ক, না। এটা প্রবাসী মন্ত্রণালয়ের কাজ হবে। আচ্ছা, কিন্তু এখন তালাত নতুন যারা যেতে চায় বিদেশ, তাদের জন্য আপনার বক্তব্য কি? আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, একেবারে 1 মিনিটে বলেন। বিদেশে যারা যেতে চায় তাদের অবশ্যই যে বিদেশে যাওয়ার যে প্রক্রিয়া আছে, যে কাগজপত্রগুলো আছে, এগুলো অবশ্যই একবারের চেয়ে অধিকবার যাচাই বাছাইয়ের মাধ্যমে, এবং কি যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছে তাদের মাধ্যমে যাচাই বাছাই করে আমার মতে বিদেশ যাওয়াটা উচিত। কেননা কারো আত্মীয় বা খুবই ঘনিষ্ঠজনের প্রলোভনে পড়ে যেন কেউ এই ধরনের বিপদগামী না হয়। তবে অবশ্যই আমার একটা ছোট রিকোয়েস্ট থাকবে, সরকারও যেন এই দিকে একটু নজর দেয়। কেননা
একা কোনো একটা প্রতিষ্ঠান এই জিনিসগুলো নিয়ে কাজ করা আসলে তার পক্ষে সম্ভব না যদি সামাজিকভাবে আমরা সচেতন না হই। আমাদের মেসেজ থাকবে এটাই যে সবাই সামাজিকভাবে যার, যার অবস্থান থেকে যদি সবাই একটু সচেতন করতে পারি তাহলে হয়তোবা এই জিনিসটা অনেকটা রিডিউস করা যাবে। একটু কমিয়ে আনা যাবে। জি, ধন্যবাদ তালাত মাহমুদ। রায়হান কবির, আপনি সবশেষে ১ মিনিট যে কথা বলা হয়নি, যেটা বলা দরকার। আমি একটি অ্যালার্মিং বিষয় বলতে চাই। ২০১২ সালে আমাদের যে মানব পাচার প্রতিরোধ যে আইন হয়েছে, চমৎকার আইন। ২০২৬ সালেও আমাদের একটা মানব চোরাচালান আইন হয়েছে। আসলে ২ টা আইনই আবার ভালো করে দেখা দরকার। কারণ দেখেন, আমি প্রথম আলোর মাধ্যমে মেসেজটা দিতে চাই। অ্যাজ পার মাই এক্সপেরিয়েন্স, আমাদের যে আইন পূর্বে রয়েছে আর এখনকার যে অপরাধ, তার সামঞ্জস্য না, একসাথে যায় না। এখন দেখেন, স্ক্যাম সেন্টারের সাথে ফিনান্সিয়াল ক্রাইম জড়িত, অর্গানাইজড ক্রাইম জড়িত, মানি লন্ডারিং জড়িত, এখানে জিওপলিটিক্যাল ইস্যু আছে, বর্ডার ইস্যু আছে, সাইবার ক্রাইম আছে। আমাদের বাংলাদেশের সাইবার ক্রাইমের জন্য একটা ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল ক্রাইমের জন্য একটা ডিপার্টমেন্ট, মানব পাচারের জন্য এন্টি ট্রাফিকিং সেল আছে আলাদা। তো এন্টি ট্রাফিকিং সেলকে আরো বিশেষায়িত করা, যার মাধ্যমে যেখানে সাইবার স্পেশালিস্ট থাকবে, যেখানে ফিনান্সিয়াল এক্সপার্ট থাকবে, সবাইকে নিয়ে এই আইন, এখন আইনের মাধ্যমে সাইবার অপরাধ হলে সেটা আবার সাইবার অপরাধের জন্য আলাদা ট্রাইব্যুনাল আছে, আলাদা আইন আছে, মানব পাচারের আলাদা ট্রাইব্যুনাল আছে। সবকিছুকে মার্জ করে আবার কিভাবে ভাবা যায়, ইটস টাইম টু থিঙ্ক নাও। আদারওয়াইজ এটা সমস্যার সমাধান হবে না। কেন হবে না? এর আগে আপনি ২০২০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত যদি মানব পাচারে যারা আসামি, যারা অপরাধী, যাদের বিরুদ্ধে কমপ্লেন হয়েছে, এই আসামিদের মধ্যে সাজা হয়েছে মাত্র 1% মানুষের। এখন তো এই ধরন আরো বদলেছে। সামনে ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পালন করছি ৩০শে জুলাই। তো আমার মেসেজ এটাই থাকবে, এই আইন নিয়ে আবার বসা দরকার সরকার উচ্চ পর্যায়ের মহলে। কি করা যায় এখানে? জি, ধন্যবাদ রায়হান কবির, ধন্যবাদ তালাত মাহমুদ। আমরা এই যে শেষে যে কথাটা বলছি ৩০ জুলাই, জি। তো ৩০ জুলাই মানে হচ্ছে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস। তো প্রিয় দর্শক, আমরা এই যে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের আজকের এই যে বিশেষ আলোচনা অনুষ্ঠান করলাম, প্রথম আলো মিডিয়া ক্যাফের বিশেষ পর্ব, সেখানে আমরা শিরোনামটা যেমন দিতে চেয়েছিলাম যে প্রযুক্তির ফাঁদে মানব পাচার। তো মানব পাচারের ধরনটা পাল্টে যাচ্ছে, প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে, এবং এখানে সবশেষে মিস্টার রায়হান যে কথাটি বলছিলেন, সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, তারা নানানভাবে কাজ করছে, কিন্তু এগুলোর মধ্যে নানান ধরনের সমন্বয়ের অভাব রয়েছে। তো এখানে সমন্বয়টি করতে হবে। শাস্তির মাত্রাগুলো যেসব আইনে নানানভাবে আছে, সেগুলো একটা ঐক্যমত্যে একটি জায়গায় এক ছাতার নিচে আনা যায় কিনা সেটি ভাবতে হবে। আর সবশেষে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের নতুন প্রজন্মের তরুণরা নিশ্চয়ই বিদেশে যাবে। তারা যেন জেনে বুঝে যায়, তারা যেন সঠিক তথ্য নিয়ে যায়, তারা যেন রেমিটেন্স এনে দেশের উপকারে লাগতে পারে এবং নিজের যেন ক্ষতি না ডেকে আনে। এই প্রত্যাশা রেখেই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের এই বিশেষ অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীতে নতুন কোন অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।